90-এর দশকে এরশাদের পতনের পর 1991 সালে বেগম জিয়া এক রাজনৈতিক সমাবেশে দাঁড়িয়ে বলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর অন্যদের হাতে গোলামীর জিঞ্জির। এই অন্যরা কারা? ইয়েস, অন্যরা বলতে বেগম জিয়া বুঝিয়েছিলেন আওয়ামী লীগকে, বা আরো স্পেসিফিকলি বললে শেখ পরিবারকে। ইন্টারেস্টিংলি বেগম জিয়া যখন ওই বক্তব্য দিচ্ছেন তখন বেগম জিয়ার পিছনে ছিলেন তারেক রহমান, যিনি আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই নির্বাচনে মানে 91 নির্বাচনে ইভেন বেগম জিয়া বিজয়ী হয়েছিলেন। বিজয়ী হয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস তৈরি করেন। আর বিজয়ী হয়ে তিনি বিজয়ী বক্তব্যে বলেছিলেন, জনগণ স্বাধীনতা হারাতে চায় নাই, তাই ধানের শীষে ভোট দিয়েছে। এরপর আসেন 2009 সালে যখন হাসিনা ক্ষমতা আসে, তখন বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী। ইন্ডিয়ার সাথে করিডোর দেওয়ার আলাপ উঠলে বেগম জিয়া সরাসরি ইন্ডিয়াকে করিডোর দেওয়ার বিরোধিতা করেন এবং দেশের মানুষকে বোঝান কেন ইন্ডিয়াকে করিডোর দেওয়া যাবে না। ভারত থেকে বাংলাদেশের ভিতর দিয়ে যদি অন্য দেশে যেত তাহলে ট্রানজিট বলতেন, করিডোর। ভারত থেকে বাংলাদেশের ভিতরে ভারতে যাবে তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, বিদেশে গোলাবারুদ নিয়ে যাবে। সেই জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে, তাদের রাস্তা বানিয়ে দেবো আমরা, আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমরা প্রত্যেকে আপনাদেরও ঋণ শোধ, ঘাড়ে ঋণ। আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন কেন বেগম জিয়াকে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্বের অন্যতম আইকন বলা হয়। এবার একটু পেছনে ফিরে যাই। 1970-এর ঘূর্ণিঝড়ের পর হাড়িভাঙা নদীর মোহনায় বঙ্গোপসাগরের মধ্যে প্রায় 10 বর্গ কিলোমিটার একটি দ্বীপ জেগে ওঠে। বাংলাদেশ সেই দ্বীপের নামকরণ করে দক্ষিণ তালপট্টি, আর ইন্ডিয়া সেটাকে নামকরণ করে নিউ মুর দ্বীপ। অর্থাৎ বাংলাদেশ দাবি করে বঙ্গোপসাগরে নতুন করে জেগে ওঠা দ্বীপটি বাংলাদেশের, আর ইন্ডিয়া দাবি করে দ্বীপটি ইন্ডিয়ার। ফলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই ছোট্ট দ্বীপ নিয়ে চলে দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ। এরপর 1975 সালে বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবের পতন আর প্রেসিডেন্ট জিয়ার বাংলাদেশের ক্ষমতায় আসা, দুটোর কোনোটাই ইন্ডিয়া সহজে মেনে নেয়নি। যার ফলে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি করা, বাংলাদেশের বাহিনীগুলোর ভেতরে চর সৃষ্টি করে একের পর এক কু পাল্টা কু ঘটিয়ে জিয়ার জন্য দেশ পরিচালনা কঠিন করে তোলে। প্রেসিডেন্ট জিয়াকে একদিকে ব্যস্ত রেখে অন্যদিকে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে রীতিমতো ইন্ডিয়া এক নোংরা খেলায় মেতে ওঠে। তালপট্টি দ্বীপ নিয়ে 1979 সালে প্রেসিডেন্ট জিয়া ভারতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠান। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়। এরপর প্রেসিডেন্ট জিয়া নিজে ইন্ডিয়া সফর করেন আর সাফ জানিয়ে দেন এই দ্বীপ বাংলাদেশ এই দ্বীপের বিষয়ে কোনো আপোষ করবে না। ফলে একদিকে ইন্ডিয়ার বড় ভাই সুলভ আচরণ, আর অন্যদিকে প্রেসিডেন্ট জিয়ার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে অটল থাকার কারণে সে আলোচনাও ভেস্তে যায়। এখন প্রশ্ন করতে পারেন, সমুদ্রের মধ্যে ভেসে ওঠা মাত্র 10 বর্গ কিলোমিটার একটা বালির দ্বীপ নিয়ে প্রেসিডেন্ট জিয়া কেন এত অ্যাগ্রেসিভ ছিলেন? কারণ খেলাটা শুধুমাত্র 10 বর্গ কিলোমিটারের সামান্য বালুচর দ্বীপ নিয়ে ছিল না। এই দ্বীপের ভূকৌশলগত এবং অর্থনৈতিক সম্ভাবনা ছিল কল্পনার বাহিরে। 80-র দশকের শুরুর দিকে ভূতাত্ত্বিক জরিপগুলোতে আভাস পাওয়া যায় এই দ্বীপের সংলগ্ন সমুদ্র তলদেশে বিপুল পরিমাণ হাইড্রোকার্বন অর্থাৎ প্রাকৃতিক গ্যাস ও তেলের মজুদ থাকতে পারে। জিয়াউর রহমান ঠিক এই বিষয়টি অনুধাবন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এই তালপট্টি দ্বীপ হাতছাড়া হওয়া মানে শুধু একটি দ্বীপ হারানো নয়, বরং বঙ্গোপসাগরে কৌশলগত, সামুদ্রিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন বিশাল জলসীমার উপর বাংলাদেশের ন্যায্য অধিকার চিরতরে হারানো। এক কথায় বললে জিয়াউর রহমানের চোখে এই দ্বীপ ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। এরপর 1979-এর আলোচনা বেঁচতে গেলে 1980 সালের 20 ডিসেম্বর ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নরসিমা রাও ঘোষণা করেন দক্ষিণ তালপট্টি দ্বীপের একমাত্র মালিক ইন্ডিয়া। ইন্ডিয়ার এই ঘোষণার পর প্রেসিডেন্ট জিয়া ব্যাপক ক্ষুব্ধ হন। ইন্ডিয়ার ঘোষণার 10 দিন পরে, অর্থাৎ ইন্ডিয়া ঘোষণা করে 20 তারিখ, তার 10 দিন পর 30 তারিখ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামসুল হক জিয়াউর রহমানের নির্দেশে জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেন বাংলাদেশি দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিক। এটা আমাদের দেশেরই অংশ। ফলে এই ছোট্ট তালপট্টি দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনা শুরু হয়। এরপর 1981 সালের 11 মে ভারত একরকম গায়ের জোড়া এনএস সন্দেহ নামে একটি জরিপ জাহাজে অস্ত্র বোঝাই করে একদল সামরিক বাহিনীর সদস্য পাঠায় দ্বীপটি দখল করে ভারতীয় পতাকা উত্তোলনের জন্য। এবং ভারতীয় বিএসএফ রীতিমতো দ্বীপে একটি ক্যাম্প স্থাপন করে আর ভারতীয় নৌবাহিনীর গানবোট আসা যাওয়া শুরু করে। সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এমন দাদাগিরি প্রেসিডেন্ট জিয়া মোটেও হজম করতে পারেনি। প্রেসিডেন্ট জিয়া এটাকে নোট করেছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, বাংলাদেশের অস্তিত্বের উপর ইন্ডিয়ার চরম আঘাত হিসেবে। ভারতীয় এই আগ্রাসনের মাত্র 2 দিনের মধ্যে, অর্থাৎ 13 মে প্রেসিডেন্ট জিয়ার নির্দেশে বাংলাদেশের তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খানের যুদ্ধ জাহাজ বিএনএস ওমর ফারুককে দক্ষিণ তালপট্টি দ্বীপ পুনর্দখলের জন্য পাঠান। বাংলাদেশ নৌবাহিনীও শক্ত অবস্থান নেয়। আমাদের দুর্ধর্ষ নৌ কমান্ডাররা গুলি ছুটতে ছুটতে তালপট্টি দ্বীপ উপস্থিত হন এবং মাত্র কয়েক ঘন্টার যুদ্ধের পরে তালপট্টি দ্বীপ ভারতীয় দখলমুক্ত করেন আর এই দ্বীপে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, তালপট্টি দ্বীপ দখলের মাত্র 17 দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াকে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হয়। চট্টগ্রাম থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আনা হলে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান এবং সমবেত অন্য সবাই লাশ নামানোর সঙ্গে সঙ্গে আকুল কান্নায় ভেঙে পড়েন এবং সর্বস্তরের লক্ষ লক্ষ অশ্রু সজল শোকাকুল মানুষ শরীক হন মরহুম প্রেসিডেন্টের নামাজে জানাজায়। মিরপুর থেকে খানগেট পর্যন্ত এবং আশেপাশের প্রতিটি সড়ক ও বাড়ির ছাদ সহ সমগ্র মানিক মিয়া এভিনিউ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এখানে তালপট্টি দ্বীপ দখলের সাথে আরো একটা ডট আছে, সেটা হচ্ছে 1981 সালের 17 মে হাসিনা দেশে ফেরার মাত্র 13 দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার যোগসাজশ ছিল, সেটা পলিটিক্যাল নন পলিটিক্যাল অঙ্গনের সবাই মোটামুটি কম বেশি জানে। ইভেন রিসেন্টলি হাসিনা একটা অডিও কল মিটিং এ তার কর্মীদের কাছে স্বীকার করেছেন জিয়া হত্যাকারীদের হাসিনা ভরণ পোষণ করেছে। কর্নেল শওকত সাহেব যখন জেলখানায় জিয়া হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পরিবারের ভরণ পোষণে যতটুকু দরকার সেই সহায়তা আমি করেছি। কোনোদিন এ কথা আজ পর্যন্ত বলিনি, আজকে বললাম, কেউ কোনদিন জানতেও পারেনি। হয়তো তালপট্টি দ্বীপ সার্বভৌমত্ব এবং অন্য যে কোনো ইস্যুতে ইন্ডিয়ার সাথে যদি প্রেসিডেন্ট যে আপোষ করতেন বা এই সামান্য 10 বর্গ কিলোমিটারের দ্বীপ যদি ইন্ডিয়াকে ছেড়ে দিতেন, তাহলে হয়তো সেদিন প্রেসিডেন্ট জিয়া এভাবে নির্মমভাবে নিহত হতেন না। কিন্তু প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে না দিয়ে বরং নিজের মৃত্যুকে বেছে নিয়েছেন। এরপরে তালপট্টি দ্বীপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইনি লড়াই তো দুই দেশের মধ্যে চলতে থাকে। পরবর্তীতে 2009 সালে বাংলাদেশের ক্ষমতায় আসে হাসিনা। 2014 সালেও বিনা ভোটের নির্বাচনে হাসিনা ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর হাসিনার দুর্বল নীতি ও ভারতের সাথে কথিত বন্ধুনীতির কারণে আন্তর্জাতিক আদালতের রায়ে পুরো দ্বীপের মালিকানা অর্জন করে ভারত। অর্থাৎ ভারতের কাছে হাসিনা বলা যায় আপোষে এই দ্বীপটা ছেড়ে দেয়, যে দ্বীপ নিয়ে প্রেসিডেন্ট জিয়া যুদ্ধ জাহাজ পর্যন্ত পাঠিয়েছেন এবং নিজেও শহীদ হয়েছেন। যদিও পরবর্তী সময়গুলোতে এই তালপট্টি দ্বীপ আবার সমুদ্রের নিচেই বিলীন হয়ে যায়। এখন এই গল্পগুলো কেন বলতেছি এই জন্য যে ঐতিহাসিকভাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। জিয়াউর রহমান বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছাড় দিতে আপোষ করে নাই, কিন্তু হাসিনা পুরো দ্বীপটাই ইন্ডিয়াকে ছেড়ে দিল। বেগম জিয়া তার 10 বছরে মাত্র 2 বার ইন্ডিয়া সফর করেন, আর হাসিনা শুধুমাত্র 2024 সালের জুন মাসেই পরপর 2 বার ইন্ডিয়া সফর করেন। হাসিনা লাস্ট 5 বছরে অন্তত 5 বার ইন্ডিয়া সফর করেছে। ঐতিহাসিকভাবে বিএনপির চোখে ইন্ডিয়া হচ্ছে একটা আধিপত্যবাদী শক্তি, আর আওয়ামী লীগ হচ্ছে একটা প্রো ইন্ডিয়ান পার্টি বা ইন্ডিয়ান দালাল শক্তি। আর সেই শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন জিয়াউর রহমান থেকে বেগম জিয়া, আর তাদের বর্তমান উত্তরসূরি হলেন তারেক রহমান। সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জিয়াউর রহমানকে দিতে হয়েছে প্রাণ। বেগম জিয়াকেও মিথ্যা অপবাদ মামলা নিয়ে জেল খাটতে হয়েছে এবং কারাবরণ করতে করতে তিনি আলটিমেটলি মৃত্যুবরণই করেছেন। আর তাদের উত্তরসূরি তারেক রহমানের জন্য সে লড়াইটা মোটেও সহজ হবে না। এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান এই লড়াইটা লড়বেন কিভাবে তিনি ইন্ডিয়াকে ডিল করবেন। ইন্ডিয়ার সাথে তারেক রহমানের বোঝাপড়ার সবচাইতে বড় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ বা পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনা। ইন্ডিয়া চায় তারেক রহমান আওয়ামী লীগকে বা হাসিনাকে বাংলাদেশে ফেরার সুযোগ করে দিয়ে তাদের যে রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ করে দেবে। তাই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক বা বিএনপির সম্পর্ক কিরকম হবে সেটা অনেকাংশে নির্ভর করছে তারেক রহমান হাসিনা প্রশ্ন বা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে ডিল করতেছেন। ইন্ডিয়া আশা করেছিল নির্বাচিত সরকার আসলে তাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো হবে, এজন্য ইন্ডিয়া বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচনও চেয়েছে। এটাও আশা করেছিল হাসিনা যেভাবে বিদেশ সফর ইন্ডিয়া দিয়ে শুরু করেন, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানও হাসিনার যে রীতিনীতি সেটাই ফলো করবেন। কিন্তু তারেক রহমান বিদেশ সফর ইন্ডিয়া দিয়ে শুরু না করে শুরু করলেন মালয়েশিয়া হয়ে চীন দিয়ে। আর তারেক রহমানের চীন সফরের আগে ইন্ডিয়া পুশিন, সীমান্ত উত্তেজনা, সংখ্যালঘু আন্দোলন উস্কে দিয়ে তারেক রহমানের চীন সফরকে বিব্রত করতে চেয়েছিল। কিন্তু চীন সফর করে শেষ করে আসার পর এগুলো দেখেন ঠান্ডা হয়ে গেছে। পুশিন নিয়ে বা সীমান্ত ওই ধরনের উত্তেজনা বা বাংলাদেশের ভেতরে সংখ্যালঘুর ওই উত্তেজনা এখন দেখা যাচ্ছে না। আবার ইন্টারেস্টিংলি তারেক রহমান চীন সফরে থাকতেই ইন্ডিয়া তড়িঘড়ি করে বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিয়েছে। আর এখন বলা যায় তারেক রহমানকে তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে। বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ইন্ডিয়া সফর তারেক রহমান যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। আবার ভারতীয় দালাল নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ নবনীতা বলতেছে, এখন সফর না করলে মোদির হাতে আর সময় নাই তারেক রহমানের সাথে সফর করার জন্য। 21 থেকে 26 আগস্টের মধ্যে
গেলে যেতে হবে তারেক রহমানকে। তারেক রহমান বলেছিলেন, বাংলাদেশ সরকার বলেছিল যে আগস্টের শেষে সময় দেওয়া যায় কিনা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন চলে যাচ্ছেন আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে। কাজেই সে সময়টায় তার আর সময় নেই আর বাকি বছরের কোনো সময়ে। কাজেই তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তাকে যদি ভারত যেতে হবে এই 21 থেকে 26 তারিখের মধ্যেই। এই প্রো ইন্ডিয়ান দালালদের বাবখানা এমন যে তারেক রহমান সবকিছু ছেড়ে ছুড়ে ইন্ডিয়া সফরে চলে যাওয়া উচিত। তারেক রহমান যদি ইন্ডিয়া সফরে না যায় তাহলে নরেন্দ্র মোদী রাগ করবে, আর নরেন্দ্র মোদী রাগ করলে তারেক রহমানের বিশাল ক্ষতি হয়ে যাবে। কিন্তু বিপরীতে তারেক রহমান ইন্ডিয়া সফরকে এতটা গুরুত্ব দিচ্ছে না, বা ইন্ডিয়ান দালালরা এটাকে যেভাবে পোট্রে করার চেষ্টা করতেছে, যতটা গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা করতেছে, বলা যায় তারেক রহমান সেই গুরুত্বের চোখে দেখতেছেন না। ইন্ডিয়া মনে করেছিল তারেক রহমান ক্ষমতা আসলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, কিন্তু 5 আগস্ট পালিয়ে থাকা হাসিনার সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর এবং সংবাদ সম্মেলন করার পর পাশার চাল উল্টে যায়। তারেক রহমান চেস বোর্ডে সিসিলিয়ান ডিফেন্স চাল চালেন, ফলে মোদির চেকমেট হয়ে যাওয়ার মতো অবস্থা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে হাসিনা এবং হাসিনা গঙ্গের 69 আদার্সকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, সাথে করে শহীদ শরীফ ওসমান আদির হত্যাকারীদেরকেও বাংলাদেশে হস্তান্তর করতে হবে। তারপরেই তারেক রহমান ইন্ডিয়া সফরে যাবেন। It is very clear that Bangladesh is playing hardball because these are tall demands, the kind of demands that are almost designed to be rejected. The question is why? Why are they doing this? I saw the reports that, that the Foreign Affairs Advisor to Prime Minister Tariq Rahman called our High Commissioner and told him that it will affect our ties. I want to know what ties. Prime Minister Tariq Rahman has done nothing to improve ties between India and Bangladesh. In fact, he has insulted our High Commissioner, and our High Commissioner is a personal representative of Prime Minister Modi. তারেক রহমানের ইন্ডিয়া সফরে না যাওয়া নিয়ে পালকি শর্মার কান্নাকাটি, আবার ধরেন বিনা সিকরি কেন বলতেছে যে এটা বাংলাদেশ বা তারেক রহমানের অ্যারোগেন্ট সিদ্ধান্ত, অহংকার সিদ্ধান্ত। আবার বাংলাদেশে যে ইন্ডিয়ান দালালগুলো আছে তারা কেন আবার তারেক রহমানকে জুজুর ভয় দেখাচ্ছে যে না, তারেক রহমানের এখন ইন্ডিয়া সফর করা উচিত। তারেক রহমানের ইন্ডিয়া সফর কি বাংলাদেশের জন্য জরুরি নাকি ইন্ডিয়ার জন্য জরুরি? এবছর ফেব্রুয়ারি মাসে নরেন্দ্র মোদী পার্সোনালি তারেক রহমানকে পুরো পরিবার সহ ইন্ডিয়া সফরে যাওয়ার আমন্ত্রণ জানায়। এরপর রিসেন্টলি তারেক রহমানকে ব্রিক্স সামিটে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠায়। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারেক রহমানের এখন ইন্ডিয়া সফরে যাওয়ার মতো অনুকূল পরিবেশ নাই। তারা চাইছে ব্রিক্স সামিটে 2024 সালে হাসিনা যেভাবে লাফিয়ে গেছে একইভাবে তারেক রহমানও লাফায় যাবে, আর সেখানে সাইড লাইনে তারা তারেক রহমানের সাথে সেই বৈঠকটা সেরে নেবে। কিন্তু তারেক রহমান সেটাকে রিজেক্ট করছে। সাথে তারেক রহমানের সিম্পল শর্ত জুড়ে দেওয়ার পর, যেটা ইন্ডিয়ান মিডিয়া বলতেছে এটা কঠিন শর্ত, ইন্ডিয়া না যাওয়ার বাহানা, ইন্ডিয়া সফরকে রিজেক্ট করার বাহানা। সো ইন্ডিয়ান ওই সকল মিডিয়া ওপিনিয়ন কলামগুলো দেখলে আপনার কাছে মনে হবে তারেক রহমান ইন্ডিয়া সফরে না গিয়ে বিরাট ভুল করতেছেন। আর তাদের ভাবখানা এমন, তারেক রহমান এখনোই কোনো যদি কিন্তু ছাড়া ইন্ডিয়া সফর করা উচিত। এখন সিম্পলি একটা দেশের সরকার প্রধান কেন আরেকটা দেশে সফর করে, বা বৈদেশিক সফরের ক্ষেত্রে সে কোন দেশকে প্রায়োরিটাইজ করে, কিসের জন্য প্রায়োরিটাইজ করে, কোন দেশ আগে যাবে কোন দেশে পরে যাবে, সেটা সে কিভাবে ডিসাইড করে? সে ওইভাবেই ডিসাইড করে যখন সে দেখে ওই দেশের সফরের মাধ্যমে তার দেশের স্ট্র্যাটেজিক স্বার্থ জড়িয়ে আছে, বা সেখানে গেলে তার দেশের জন্য তুলনামূলকভাবে লাভ হবে। এখন তারেক রহমান যদি মনে করেন ইন্ডিয়া সফরে গেলে বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের স্ট্র্যাটেজিক স্বার্থ তিনি আদায় করে নিয়ে আসতে পারবেন, তাহলে তারেক রহমান ইন্ডিয়া যাবেন। অবশ্যই ইন্ডিয়া যাবেন। ইন্ডিয়া যাবেন না কেন? এক্ষেত্রে তারেক রহমান নিজে থেকে ইন্ডিয়াকে প্রস্তাব দিবেন ইন্ডিয়া যাওয়ার জন্য। কিন্তু হয়েছে উল্টোটা, দিল্লি একের পর এক ঢাকাকে প্রস্তাব দিচ্ছে, আর ঢাকা বলতেছে ওয়েট, হ্যাভ এ রিল্যাক্স। মানে Have a relax. See you not for mind. আবার ঢাকা যখন শর্ত জুড়ে দিচ্ছে তখন আবার দিল্লির মন খারাপ হচ্ছে। তাহলে এখন প্রশ্ন আসে, এই মুহূর্তে তারেক রহমানের ইন্ডিয়া সফর দরকারটা আসলে কার, দিল্লির নাকি ঢাকার? দরকারটা আসলে দিল্লিরই। 3 কারণে দরকার। বাংলাদেশে হাসিনা পতনের পর বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, এই সম্পর্ক উন্নয়নের জন্য ইন্ডিয়ার নানান গোষ্ঠী থেকে মোদির উপর চাপ বাড়ছে। কারণ ব্যবসা, আঞ্চলিক নিরাপত্তা, ট্রানজিট করিডোর, এই সব কিছু তো এই সম্পর্কের উপরে নির্ভর করতেছে। এই জন্যই বিজেপি বা মোদি গভর্নমেন্টের উপর যে অভ্যন্তরীণ চাপ, সেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্যই তারা তারেক রহমানকে এখনই ইন্ডিয়ায় চায়, যাতে করে তারেক রহমান থেকে মিনিমাম অ্যাসিওরেন্স বা মিনিমাম সিকিউরিটিটুকু পায় এবং তারা নিজেদের রাজনীতিতে বলতে পারে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিকঠাক করে ফেলেছি। কিন্তু ইন্ডিয়া যদি হাসিনাকে না পাঠিয়ে তারেক রহমানকে তারা তাদের দেশে নিতে পারে, তাহলে তারা এটাকে তাদের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখাতে পারবে। তারা লোকাল পলিটিক্সে বলতে পারবে যে হাসিনাকে না পাঠিয়েও আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিকঠাক করতে পেরেছি। অর্থাৎ এখানে এক ডিলে 2 পাখি মারা হবে। বাংলাদেশের সাথে সম্পর্ক স্টেবল দেখানো হবে, সাথে করে হাসিনার মতো টেরোরিস্ট, খুনি, জেনোসাইডার কেউ রেখে সেখানে হাসিনার রাজনীতিকে বাংলাদেশে আস্তে আস্তে মেইনস্ট্রিম করার চেষ্টা করা হবে।
2 নম্বর কারণ হচ্ছে দেখেন তারেক রহমান মালয়েশিয়া গেছে, চীন গেছে, কিন্তু এখনো ইন্ডিয়া যাচ্ছে না, বরং ইন্ডিয়াকে ওয়েটিং লিস্টে ঝুলাই রাখছে, সাথে করে বিভিন্ন ধরনের শর্ত জুড়াই দিচ্ছে এবং তারেক রহমান নির্দিষ্ট করে বলতেছিল না কখন ইন্ডিয়া সফরে যাবেন। ওইদিকে তারেক রহমানকে আর্জেন্টলি ইন্ডিয়ার দরকার, আর অন্যদিকে হাসিনার ক্ষেত্রে শুরু হতো কিন্তু ইন্ডিয়া সফর দিয়ে। ফলে এখানেও মোদী সরকার এক ধরনের চাপের মধ্যে আছে। আর দক্ষিণ এশিয়া ইন্ডিয়া যদি চায়নাকে ঠেকাতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশকে তাদের পাশে লাগবে। ফলে এই যে ত্রিমুখী চাপ, এই ত্রিমুখী চাপ থেকে মুক্ত হওয়ার জন্যই তারা তাড়াহুড়ো করতেছে তারেক রহমানকে ইন্ডিয়া সফরে নিয়ে যাওয়ার জন্য। তাই তারেক রহমানের ইন্ডিয়া সফর যতটা না বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তারা চাইতে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডিয়ার জন্য, নরেন্দ্র মোদীর জন্য। এরপর আসেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বাইলেটারাল ট্রেড হয় প্রায় $17 বিলিয়ন মতো, যেখানে ইন্ডিয়া নিজে বাংলাদেশের কাছে 14 থেকে 15 বিলিয়ন ডলার বিক্রি করে, বাংলাদেশ যেখানে 1 থেকে 2 বিলিয়ন ডলারের মতো বিক্রি করে। সো এখানে অনেক বড় একটা ট্রেড ডিফিসিট। আর ইন্ডিয়া যদি বাংলাদেশের কাছে পেঁয়াজ না বিক্রি করে, মরিচ না বিক্রি করে, তাহলে বাংলাদেশ না খায় মরে যাবে না, বরঞ্চ ইন্ডিয়ার সেই পেঁয়াজ পচে যাবে, ইন্ডিয়ার আলু পচে যাবে। সো বিপদটা বাংলাদেশের না, বিপদটা ইন্ডিয়ার। আমরা অন্য যে কোনো অল্টারনেট সোর্স থেকে সেটা কালেক্ট করতে পারবো, দামে 2 টাকা বেশি পড়বে, কিন্তু আমরা তো বিপদে পড়ে যাবো না। আমরা চাই না বা অন্যান্য দেশ থেকে কালেক্ট করলে সেটা ইন্ডিয়ার জন্য বিপদ গুনিয়ে নিয়ে আসবে। বাংলাদেশের বন্দরগুলো হাসিনা ইন্ডিয়াকে ব্যবহার করতে দিয়েছিল, সেই বন্দরগুলোর জন্য তারেক রহমানকে ইন্ডিয়ার দরকার। বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়ার অসংখ্য ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট করিডোর আছে, সেগুলোর জন্য তারেক রহমানকে দরকার। সীমান্ত, বিদ্যুৎ বিক্রি, জ্বালানি বিক্রি, 7 সিস্টার্স, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা, সবকিছুর জন্য বাংলাদেশকে ভারতের প্রয়োজন। তাই বাংলাদেশ নয়, বরং বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া চলতে পারবে না। তারেক রহমান ইন্ডিয়া সফর করবেন, অবশ্যই ইন্ডিয়া সফর করবেন এবং উপযুক্ত সময় ইন্ডিয়া সফর করবেন। তবে সেই সফরে মনে রাখতে হবে ইন্ডিয়ার সাথে মাথা উঁচু করে সমান মর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক হবে, কোনো প্রভুবৃত্ত সম্পর্ক আর চলবে না। ট্রানজিট ইস্যুতে তারেক রহমানকে বা বিএনপি সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। আমরা অবশ্যই ইন্ডিয়াকে ট্রানজিট দেব, ট্রান্সশিপমেন্ট দেব, আমাদের বন্দরগুলো ইন্ডিয়াকে ব্যবহার করতে দেব, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে যে ট্রানজিট ফি আছে, যে বন্দর ফি আছে, সেটাও কড়ায় গন্ডায় বুঝে নিতে হবে। হাসিনার সময়ের মতো সেগুলো আর ইন্ডিয়াকে ফ্রিতে দিয়ে দেয়া যাবে না। সাথে করে আমরা যে ইন্ডিয়াকে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট দিচ্ছি, বন্দরগুলো ব্যবহার করতে দিচ্ছি, আমাদের যেই নেপাল এবং ভুটানের সাথে যে ট্রানজিট আছে, সেই ট্রানজিট আমাদেরকে আদায় করে নিতে হবে। সীমান্তে হত্যা নিয়ে ইন্ডিয়াকে একটা সিরিয়াস পজিশনে নিয়ে আসতে হবে। সীমান্তে আগ্রাসন ও সীমান্তে পুশিন বন্ধের নিশ্চয়তা আদায় করতে হবে। ট্রেড ডিফিসিট কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের ন্যায্য পানি নিয়ে। ইন্ডিয়া একরকম গায়ের জোরে বাংলাদেশের ন্যায্য পানি আটকে রাখে। গঙ্গার ন্যায্য পানি, ঈশ্বর সহ 54টি নদীর ন্যায্য পানি আদায়ের বিষয়ে জাতিসংঘের UN ওয়াটার কোর্সেস কনভেনশন অনুসারে পানির দাবি তুলতে হবে। সবশেষে জুলাই জেনোসাইডার হাসিনা ও হাসিনা গং এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরত পাঠানো নিয়ে স্ট্রং পজিশন নিতে হবে। ইন্ডিয়াকে আমরা কেবল দিয়ে যাব, বিনিময়ে আমরা আমাদের যে ন্যায্য পাওনাটুকু, সেই পাওনাটুকু চাইবো না। সেই নীতিতে বাংলাদেশ আর চলতে পারে না। সেই নীতিতে চলার জন্য হাসিনাকে আমরা খেদাই নাই, এদেশের 1500 তরুণ রক্ত দেয় নাই, 18,000 মানুষ আহত হয় নাই, 600 মানুষ চোখ হারায় নাই। সো তারেক রহমান যদি ইন্ডিয়া সফর করেন, সেই সফরের সফলতা নির্ভর করবে তারেক রহমান এই বিষয়গুলোতে কি করতে পেরেছেন বা এগুলো কতটুকু আদায় করতে পেরেছেন। তারেক রহমান কি প্রেসিডেন্টের জিয়ারের মতো আপসহীন থেকেছেন, নাকি হাসিনার মতো কোনো নেগোসিয়েশন করে ফেলেছেন। ইন্ডিয়ার সাথে মাথা উঁচু করে নিজেদের ন্যায্য ইচ্ছা যদি কেউ চায়, সেটা হবে ঐতিহাসিকভাবে জিয়া পুত্র তারেক রহমানই। তিনিই পারবেন, আমরা সেটাই বিশ্বাস করতে চাই। তাই ইন্ডিয়া সফরে মাথা উঁচু করে বাংলাদেশ ফার্স্ট যে নীতি, সেটা দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।